আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? ইন্টারেক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপার সলিউশন ক্লাসে তোমাদের সাথে আমি আছি। এই স্টাফি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর ভর্তি পরীক্ষায় আমার মেধাক্রম ছিল 61তম। আজকে আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে জীবের বংশগতি এবং বিবর্তন, তোমাদের জীববিজ্ঞান বইয়ের 12 অধ্যায়। আচ্ছা, আমাদের এই টেস্ট পেপারগুলোতে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে একটি করে কিউআর কোড। যে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেয়ে যাচ্ছ একটি ফ্রি সলভ ক্লাস। এবং আমরাই বাংলাদেশের প্রথমবারের মতো এই ধরনের সলভ ক্লাস প্রোভাইড করতেছি টেস্ট পেপারের সাথে। দেখো, 1 নম্বর প্রশ্নে চলে আসি। পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হবে, এই জিনিসটাকে কি বলে? উত্তরটা হচ্ছে বংশগতি। ঠিক আছে, 1 নম্বরের উত্তর হলো বংশগতি। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে বংশগতিবিদ্যার জনক কে? উত্তরটা হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। একটা লাল কালার জবা, একটা সাদা কালার জবা। ঠিক আছে, এটা R1 আর আর একটা হচ্ছে আর আর ছোট হাতের আর বড় হাতের দিয়ে দেখাইছে F1 জনু, তারপর F2 জনু। ঠিক আছে, আমরা কি জানি? এদের মধ্যে সংকরণ ঘটে। সংকরণ ঘটতে বলছে F1 জেনারেশনের সকল জবা ফুল কি বর্ণের হবে? আমরা কি জানি? যদি লাল আর সাদার মধ্যে ক্রস করা হয়, ঠিক আছে, লাল আর সাদা মিলে যদি ক্রস করা হয়, তাহলে যে কালারটা আসে F1 জনুতে সেটা হবে গোলাপি। গোলাপি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো, বলছে যে F2 জেনারেশনে কি হবে? আচ্ছা, এটা বলছে R1 আর নাকি আর কমা আর, না আর কমা তো হওয়ার কথা না। আচ্ছা, R1 আর, দেখো এখান থেকে বলছে যে F1 জেনারেশনের সকল ফুল গেল, F2 জেনারেশন, F2 জেনারেশনের ক্ষেত্রে কি হবে? এগুলোর মধ্যে যদি ক্রস করা হয় তাহলে দেখো একটা এখান থেকে আর আসলো, এখান থেকেও একটা আর আসবে, এখান থেকে দুটো ছোট হাতের আর আসবে। যখন আমরা প্রথম জনু দেখব তখন এর সাথে ধরলাম এর ক্রস, তাহলে হবে বড় হাতের আর ছোট হাতের আর। এর সাথে যদি এর ক্রস হয় তবু হবে বড় হাতের আর ছোট হাতের আর। তারপর ধরে নিলাম যে এর সাথে এবার এর ক্রস হলো, তবুও বড় হাতের আর ছোট হাতের আর। এর সাথে যদি এর ক্রস হয় তবুও হবে বড় হাতের আর ছোট হাতের আর। কিন্তু যদি এদের যে কোনো দুইটার মধ্যে আবার ক্রস করানো হয় তাহলে পরের বার কি দেখা যাবে? এখান থেকে দুইটা টাইপ হতে পারে, একটা ছোট হাতের আর, একটা বড় হাতের আর। আর এই যে এখান থেকে ধরলাম যে এদের আরেকটা, এখান থেকেও ছোট হাতের আর, বড় হাতের আর। তাহলে এদের মধ্যে যদি ক্রস হয় এই দুইটা কি হবে? বড় হাতের আর আর। তারপরে এর সাথে এর যদি ক্রস করা হয় তাহলে হবে বড় হাতের আর, ছোট হাতের আর। এর সাথে এর ক্রস হবে, আচ্ছা এটা একটু দেখে ফেলছি, একটু দাঁড়াও। এর সাথে দুইটাই হয়ে গেছে তাই না? এখন আমরা পরেরটার সাথে দুইটাই দেখাবো। আচ্ছা, এর সাথে এর ক্রস, তাহলে হবে এখান থেকে বড় হাতের আর, ছোট হাতের আর। এর সাথে এর ক্রস, কি হবে? ছোট হাতের আর দুইটাই। এখন দেখো এখানে বলছে যে লাল জবা, এখান থেকে দেখো এই যে অংশগুলো আছে এখান থেকে বলছে যে লাল জবা হবে 3 ভাগ। লাল হবে একটা, এটা হবে রেড, এটা পিঙ্ক, এটা পিঙ্ক, এটা হোয়াইট। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে যে গোলাপি, তাহলে লাল হবে 3 ভাগ নয়, লাল হবে 1 ভাগ। রেড 1, পিঙ্ক 2 আর হোয়াইট 1। বলছে যে গোলাপি জবা হবে 1 ভাগ, হ্যাঁ 2 ভাগ। গোলাপি জবা 2 ভাগ, এটা ঠিক আছে। ঠিক আছে, এরপরে লাস্ট দেখো, বলছে যে সাদা জবা হবে 1 ভাগ, এটাও ঠিক আছে। আর লাল জবা কত ভাগ হবে? উত্তরটা হবে 1 ভাগ, তাহলে এটা ভুল। উত্তরটা হবে 2 এবং 3। আচ্ছা, এখানে দেখো বলছে যে মাতা ফুল এবং পিতা ফুল এর মধ্যে ক্রস করছে, একটা বলছে বিশুদ্ধ লাল ফুল আর একটা বিশুদ্ধ সাদা ফুল। তো এখানে আর ইকুয়াল টু লাল বৈশিষ্ট্যের জিন, আর ছোট হাতের আর ইকুয়াল টু সাদা বৈশিষ্ট্যের জিন। ঠিক আছে, এখানে দুইটার মধ্যে যদি ক্রস করা হয় তাহলে কি হবে?
F1 যৌন, এখানে বলছে যে সকলেই লাল, একটা বিশুদ্ধ লাল, পিতাও বিশুদ্ধ লাল, মাতাও বিশুদ্ধ লাল, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যে এদের মধ্যে ক্রস করলে কি হবে? F1 যৌনতে সবাই লাল কালার হবে, কিন্তু এখন বলছে যে F1 এ সকল জিন কোন ধরনের? আচ্ছা, F1 বিশুদ্ধ লাল মানে কি? দুইটাই। এটা ছিল কত নম্বর প্রশ্নের ব্যাখ্যা? একটু দাঁড়াও। 3 এবং 4, 3-4 নম্বরের ব্যাখ্যা এটা। এরপরে আসো 5 নম্বর, 5-এর ব্যাখ্যা। এখানে বলছে যে F1 এর সকল জিন কোন ধরনের? আচ্ছা, বিশুদ্ধ লাল বলতে কি বুঝি? বুঝতেছি যে এটা দুইটাই বড় হাতের হবে, হ্যাঁ? তাহলে আর 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 একটা আর আর এর মধ্যে ক্রস করাবো। প্রশ্ন নম্বর 5। তাহলে এর মধ্যে থেকে যদি আর এই ছোট হাতের আর বড় হাত মানে সবই যদি বড় হাতের আর হয়, তাদের মধ্যে থেকে আমরা যদি ক্রস করতে চাই, কি দেখবো? অলওয়েজই দেখবো অলওয়েজই দেখবো যা হবে সবই বড় হাতের আর। আচ্ছা, তাহলে F1 এর সকল জিন কোন ধরনের? উত্তরটা হচ্ছে আর 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 আর। তারপরে বলছে F2 বংশধরের জন্য সঠিক তথ্য হলো 3:1 অনুপাতে বৈশিষ্ট্য পাওয়া যায়। হ্যাঁ, এখানে 3:1 অনুপাতে পাওয়া যাবে। তারপরে বলছে 2 নম্বর, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। 3 নম্বর বলছে যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। উত্তরটা হচ্ছে তিনটাই। রফিক বংশগতি বিষয়টি পরীক্ষার জন্য তার বাগানে একটি লম্বা ও একটি খাটো সিম গাছের মধ্যে সংকরণ ঘটালো। অন্য কোনো পরাগরেণু যাতে না আসতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নিল। আচ্ছা, তারপর 7 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম বংশধরে শতকরা কত ভাগ উদ্ভিদ লম্বা পাওয়া যায়? একটা লম্বা এবং একটা খাটো, তাই না? তাহলে প্রথমটা যেটা হবে এখানে সবগুলোর মধ্যে মিক্স হবে। মানে ব্যাপারটা কিরকম হবে যে লম্বা জিন যেটা বড় হাতের টি, ছোট আর একটা খাটো জিন ছোট হাতের টি, এই যে এরকম হবে। তো বড় হাতের টিটা প্রকট বৈশিষ্ট্য, তাই প্রত্যেকটাই লম্বা হবে। তাহলে 100% লম্বা। বলছে দ্বিতীয় বংশধরে উৎপন্ন, দ্বিতীয় বংশধরে কি হবে? এগুলোর মধ্যে ধরো দুইটার ক্রস করতে হবে, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি। আবার ধরো এইদিকে যে কোনো একটা বড় হাতের টি আর একটা ছোট হাত টি, ছোট হাতের টি। এগুলোর মধ্যে এখন যদি আমরা ম্যাচ করতে যাই তাহলে দেখা যাবে একটা বড় হাতের টি টি, তারপরে এর সাথে এ, তাহলে হবে টি ছোট হাতের টি। আচ্ছা, এরপর এর সাথে এ হবে একবার, বড় হাতের টি ছোট হাতের টি, আবার এখান থেকে এর সাথে এ। এটা হবে দুইটাই ছোট হাতের টি। তাহলে দেখো এখানে বলছে যে শতকরা 50% গাছ লম্বা। আচ্ছা, এখানে লম্বা গাছ কোনগুলো হবে? এই তিনটা, 75%। ঠিক আছে, লম্বা, টল, 75% সেকেন্ড জেনারেশনে। তাহলে এটা ভুল এক নাম্বারটা। 2 নম্বর বলছে 25% গাছ খাটো, ঠিক আছে। শর্ট 25%। তারপরে বলছে যে লম্বা এবং খাটোর অনুপাত 3:1, 3:1। হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে উত্তরটা হবে 2 এবং 3। কোনটি বংশগতি বস্তু? প্রশ্ন নম্বর 9। বংশগতি বস্তু হচ্ছে ক্রোমোজোম। তারপরে বলছে কোনটি বংশগতির ভৌত ভিত্তি? বংশগতির প্রধান উপাদান হলো ক্রোমোজোম। আর বংশগতির বংশগতির যদি বলা হয় যে প্রধান উপাদান কি, উত্তর ক্রোমোজোম। যদি বলা হয় ভৌত ভিত্তি কি, উত্তর ক্রোমোজোম। এই যে প্রধান উপাদান, উত্তর হচ্ছে ক্রোমোজোম। তারপরে হচ্ছে কোনটির মাধ্যমে জীবের স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে হুবহু স্থানান্তরিত হয়? উত্তরটা হচ্ছে ক্রোমোজোম। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? প্রথম ক্রোমোজোম আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী স্ট্রাস বার্জার। একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত কত হয়? 3.5 থেকে 30 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। মানুষের চোখের রং, চামড়ার গঠন, বৈশিষ্ট্য
বহন করে কোনটি? উত্তর হচ্ছে ক্রোমোজোম। এরপরে চলে আসি চিত্রের চিহ্নিত অংশ, এ দিয়ে যেটা দেখাচ্ছে এর নাম কি? এর নাম হচ্ছে ক্রোমোনেমাটা। তারপর বলছে চিত্রটির ক্ষেত্রে প্রযোজ্য বংশগতি ও বস্তু ধারণ করে ও বহন করে, এটা ঠিক আছে। তারপরে বলছে যে নতুন জীব সৃষ্টি করে, না এটা ভুল। তারপর বলছে চুলের প্রকৃতি নির্ধারণ করে, উত্তর 1 এবং 3। 5 বছর পূর্বে সমীর বিয়ে হয়েছে, পুত্র সন্তানের আশায় তাদের এই পর্যন্ত 3টি কন্যা সন্তান হয়েছে, এজন্য তার স্বামী এবং শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে। বলছে সমীর সন্তানদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তরটা হচ্ছে 44+XX। কন্যা সন্তানের ক্ষেত্রে কি হয়? দুইটা এক্স ক্রোমোজোম থাকে। সমীর পুত্র সন্তান হবে যদি স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসে। স্বামী থেকে এক্স বহনকারী হবে না, ওয়াই বহনকারী হবে। আর হচ্ছে নিষিক্ত জাইগোট যদি এক্স ওয়াই হয়। আমরা জানি যে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 19, তাই না? আচ্ছা, পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, আর নারীর সেক্স ক্রোমোজোম হলো এক্স এক্স। আচ্ছা, তাহলে উত্তরটা হচ্ছে 1 এবং 3 নম্বর। খ, ডিএনএ হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? ডিএনএ হেলিক্সের প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রোম, 34 অ্যাংস্ট্রোম। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? উত্তরটা হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে কোষ এর ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভিতরে থাকে জিন। তোমরা এটা অনেক সময় এলোমেলো করে ফেলো। আচ্ছা, ওয়াটসন এবং ক্রিক কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন? উত্তরটা হচ্ছে 1953 সালে। এই যে দেখো, আমি বলছিলাম যে আগে তেমন সাল আসতো না, ইদানিং কিন্তু সাল দেয়। ঢাকা বোর্ড 24 সাল সাল আসছে। ডিএনএ এর একটি নিউক্লিওটাইড বন্ধনীতে কয়টি উপাদান থাকে? ডিএনএ এর একটা নিউক্লিওটাইড বন্ধনীর মধ্যে 3টা উপাদান থাকে। পিউরিন কোন দুটি বেসের সমন্বয়ে গঠিত? আমরা এর আগে পিউরিন আর পাইরিমিডিন পড়ছি না? প্রশ্ন নাম্বার 24। একটু তোমাদের লিখে দেই। ডিএনএ যে নাইট্রোজেন বেসগুলো সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস। দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা নাম পিউরিন আর একটা নাম হলো পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন। আচ্ছা, এখন দেখি পিউরিন কোনগুলো। এডিনিন এবং গুয়ানিন। ঠিক আছে, পিউরিন হচ্ছে 1 নম্বর এডিনিন, 2 নম্বর গুয়ানিন। 1 নম্বর এডিনিন, 2 নম্বর গুয়ানিন। আচ্ছা, পাইরিমিডিন কি কি? 1 নম্বর দেখো সাইটোসিন, সিন। 2 নম্বর থায়ামিন, সাইটোসিন এবং থায়ামিন। আচ্ছা, তাহলে এখানে বলছে যে পিউরিন এর বেস এর পিউরিন কোন দুটি বেসের সমন্বয়ে গঠিত? তো পিউরিন কি কি নিয়ে গঠিত? একটা হচ্ছে এডিনিন আর একটা গুয়ানিন। উত্তরটা হচ্ছে খ। ডিএনএ গঠনে পার্শ্ববর্তী দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? পার্শ্ববর্তী দুইটা নিউক্লিওটাইডের যদি দৈর্ঘ্য বলে তাহলে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রোম। কোনটি পিউরিন? কি কি? একটা এ আর একটা হচ্ছে জি। তারপরে দেখো যে কোনটি ডিএনএ তে অনুপস্থিত। ডিএনএ কি থাকে না? ইউরাসিল কোথায় থাকে? ইউরাসিল থাকে আরএনএ তে। ঠিক আছে,
ইউরাসিল থাকবে আরএনএ তে, ডিএনএ তে নয়। ডিএনএ এর হেলিক্সের 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? আমরা কি জানি একটা পূর্ণ ঘূর্ণন হচ্ছে 34 অ্যাংস্ট্রোম। প্রশ্ন নম্বর 28, একটা পূর্ণ ঘূর্ণন 34 অ্যাংস্ট্রোম। তাহলে 34 গুণন কয়টা বলছে? 12টা বলছে। 12 দিয়ে গুণ করলে কত আসে? 408 অ্যাংস্ট্রোম। ঠিক আছে, উত্তরটা হচ্ছে গ নাম্বার। ডিএনএ ডাবল হেলিক্সের 40টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 40টা হলে কি হবে? 34 গুণন 40 করতে হবে। তাহলে আসে 1360 অ্যাংস্ট্রোম। ঠিক আছে, উত্তরটা হচ্ছে গ। তারপরে বলছে যে ডাবল হেলিক্সের 60টি পূর্ণ ঘূর্ণন, তাহলে 1340 না, আর এর অর্ধেক ধরো 600 বা 700 হিসাব করো, এই মোটামুটি 2000 মতো হবে, যেহেতু 40-এর দেড় গুণ হচ্ছে 60। ঠিক আছে, গুয়ানিন কি? গুয়ানিন হচ্ছে একটা, সরি গুয়ানিন না, আগে পিউরিন। পিউরিন হলো, পিউরিনটা কি জিনিস? পিউরিন হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে জি আর সি এর মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? উত্তর হচ্ছে 3টা। আর যদি এ আর টি এর মধ্যে হইতো তাহলে এটিন এবং থায়ামিন, তাহলে বলতাম 2টা। ডিএনএ এর প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড উপস্থিত থাকবে? ডিএনএ এর প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড উপস্থিত থাকবে? অপশন দেখো, বলছে 4। ঠিক আছে, এরপরে বলা আছে 6, তারপরে গ নাম্বার 8, ঘ নাম্বার 10, উত্তর 10। নাইট্রোজেন ঘটিত বেজ হলো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, উত্তর 3টাই। তারপরে ফিগারটা দেখো, বলছে যে চিত্রের পি অংশের দৈর্ঘ্য কত? পি অংশের দৈর্ঘ্য কত আমরা জানি না, 20 অ্যাংস্ট্রোম। খ নম্বর। চিত্রটির চিত্রটির কাজ হলো বংশগতি বৈশিষ্ট্য বজায় রাখা, পিতৃ-মাতৃ শনাক্তকরণ, বংশগত ব্যাধি সৃষ্টি করা। উত্তর হচ্ছে সবগুলোই। আরএনএ, টিএমভিতে নিউক্লিক অ্যাসিড হিসেবে কোনটি থাকে? উত্তরটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে থাকে আরএনএ, এটা একটা আরএনএ ভাইরাস। আরএনএ তে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে? কি জানি আমরা, আরএনএ এর মধ্যে কোনো থায়ামিন থাকে না। ঠিক আছে, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। কোন বেসটি শুধু আরএনএ তে পাওয়া যায়? উত্তর হচ্ছে ইউরাসিল। তারপরে বলছে যে আরএনএ তে কোনটি অনুপস্থিত? উত্তরটা হলো থায়ামিন, মাত্র দেখে আসছি। ইউরাসিল কোথায় পাওয়া যায়? আরএনএ তে। কোনটি টিএমভি এর বংশগতির উপাদান? টিএমভি তে থাকে আরএনএ। তারপরে বলছে যে আরএনএ এর বৈশিষ্ট্য হলো পলিনিউক্লিওটাইডের একটি সূত্র থাকে। হ্যাঁ, 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস থাকে। এটা ডিএনএ আরএনএ সবখানেই থাকে। এই ডিএনএ হলে এখানে 2টা থাকতো সূত্র, এখানে একটা আছে। বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে, এটাও ঠিক আছে। উত্তর ঘ। মতিন তামাক পাতায় এক ধরনের মোজাইক রোগ দেখতে পেল। উল্লেখিত রোগটির ভাইরাসের বংশগতীয় বস্তুতে কি থাকে? ভাইরাসের বংশগতীয় বস্তুতে কি থাকে? উত্তর হচ্ছে তামাক পাতায়, যেহেতু টোবাকো মোজাইক ভাইরাস আরএনএ, এটা আরএনএ ভাইরাস। উল্লেখিত রোগের ভাইরাসের বংশগতীয় বস্তুতে বিদ্যমান টি কি থাকবে? যেহেতু আরএনএ তে তো থাইমিন থাকবে না। উত্তরটা হচ্ছে 2 এবং 3 হবে। এর সাথে ইউ থাকবে, ডিএনএ হলে টি থাকতো। উত্তরটা হচ্ছে 2 এবং 3। প্রচ্ছন্ন জিন F2 বংশধরে কত ভাগ জীব প্রকাশ পায়? 1 নম্বর হচ্ছে 1/4। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? উত্তর হলো জিন। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? উত্তর হলো লোকাস। একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটি? একই প্রজাতির সব জীবে একই থাকে, সেটা হচ্ছে জিন। জীবের বংশগত বৈশিষ্ট্য সঞ্চারিত হয় কোনটির মাধ্যমে? উত্তর হচ্ছে জিন। মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটিতে? উন্নত জাতের ফসল বা শস্য উৎপাদনে। অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে কোন পদ্ধতির টেস্ট করা হয়?
ঠিক আছে, এর উত্তর কি হবে? পিসিআর। পিসিআর পুনরূপ হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন। এরপরে আসি চিত্রে এ কাটতে নিচের কোনটি ব্যবহৃত হয়? আমরা যদি কাটতে চাই তাহলে কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতে হবে, এর আগেও বলছিলাম। আচ্ছা, মানুষের জাইগোটে কত ধরনের ক্রোমোজোম বিদ্যমান? মানুষের ক্রোমোজোমে মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমোজোম বিদ্যমান? উত্তর হচ্ছে 23 জোড়া। মানবদেহে অটোজোম সংখ্যা কতটি? সংখ্যা বললে 44টি, কত জোড়া বললে 22টি। মানব জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি? উত্তর হচ্ছে জনন কোষে, ঠিক আছে, জনন কোষে কতটা ক্রোমোজোম থাকে? ওটা হ্যাপ্লয়েড না এক সেট থাকে, তাহলে 46টা না, তার অর্ধেক, মানে শুধু এন। আর দেহকোষ হলে 2n, তাহলে 23টা থাকবে। 150 জন পুরুষ মানুষের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতজন? প্রতি 150 জন পুরুষে কতজন বর্ণান্ধ হইতে পারে? উত্তরটা হচ্ছে 10%। তাহলে 150 10% হলে হয় 15। বর্ণান্ধতার জিনটির অবস্থান কোথায়? উত্তর হচ্ছে সেক্স ক্রোমোজোমে, ঠিক আছে, এটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই যে এক্স ওয়াই বললাম না, বা এক্স এক্স, এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম, এই ধরনের স্ট্রাকচার হয়ে থাকে। তো সেই এক্স এ হচ্ছে এটার জিন থাকে। মনির লাল এবং সবুজ পার্থক্য করতে পারে না, মনিরের উল্লিখিত সমস্যার জন্য দায়ী জিনের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে সেক্স ক্রোমোজোমে। তারপরে বলছে যে সাধারণত শতকরা কতজন পুরুষ কালার ব্লাইন্ড হয়? শতকরা 100 জনে 10 জন। প্রতি 100 জনে কতজন লোক বর্ণান্ধ হয়? আচ্ছা, প্রতি 100 জনে বর্ণান্ধ হয় 10%, তাই না? তাহলে 10 জন। রাহি একজন বর্ণান্ধ, সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রুহিকে বিয়ে করে, কিছুদিন পরে তাদের সন্তান হয়। বলছে রাহির বর্ণান্ধতার কারণ কোনটি? উত্তর হলো বংশগতি। রাহি এবং রুহির বংশধরদের মধ্যে প্রথম বংশধরের সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয়, প্রথম বংশধরে পুত্র বর্ণান্ধ হয়, দ্বিতীয় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হবে। আচ্ছা, এখানে উত্তরটা 1 এবং 3 হবে, ঠিক আছে। প্রথম বংশধরে পুত্ররা বর্ণান্ধ হবে না। স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়, তাদের ছেলে সন্তান হলে কত ভাগ বর্ণান্ধ হবার সম্ভাবনা থাকে? রাকিব স্বাভাবিক আর হেলেনা বর্ণান্ধ। দাঁড়াও, এখানে দেখাচ্ছি কালার ব্লাইন্ড, তাই না? রাকিব তো স্বাভাবিক এক্স ওয়াই, আর হেলেনা হচ্ছে এক্স সি এক্স সি। তাহলে এখন যদি তাদের কি বলছে, তাদের সন্তান, আচ্ছা এদের সন্তান কি হবে? একটা হচ্ছে এক্স এক্স সি হবে, একটা এক্স এক্স সি হবে, আরেকটা একটা হবে এক্স সি ওয়াই, আরেকটা হবে এক্স সি ওয়াই। আচ্ছা, এদের মধ্যে কে কে কালার ব্লাইন্ড? এ কালার ব্লাইন্ড, এ কালার ব্লাইন্ড, এই দুজন কি, এরা হচ্ছে কেরিয়ার বা বাহক। তাহলে কতজন কালার ব্লাইন্ড? 50%। কত পার্সেন্ট সন্তান কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আচ্ছা, যদি তাদের ছেলে সন্তান কাউন্ট করি তাহলে ছেলে কিন্তু 100%। বলছে যে কত ভাগ ছেলে। আচ্ছা, তাদের মেয়ে সন্তান হলে কত পার্সেন্ট বাহক হওয়ার সম্ভাবনা? বাহক কিন্তু 100% মেয়ে। এটা মেয়ে, এটা মেয়ে, ঠিক আছে, এগুলো এফ এফ ফিমেল, এগুলো মেল। তাহলে উত্তরটা হচ্ছে 100%। 64 নম্বর গেল। আসি 65, তাদের মেয়ে সন্তান হলে বর্ণনা। আচ্ছা, এটা 100%। শোনো, এটার প্রশ্নটা কি হইতো, এটার প্রশ্নটা হচ্ছে এই তাদের ছেলে সন্তান হলে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত, ওইটাই হবে, ঠিক আছে। তবুও উত্তরটা 100%ই হবে। এটা প্রশ্ন না, প্রশ্ন এই যে এইটা। এরপরে চলে আসি থ্যালাসেমিয়া বাহক বাবা এবং বাহক মায়ের, ঠিক আছে। থ্যালাসেমিয়ার বাহক বাবা এবং মায়ের কথা বলতেছে। বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনা কত? আচ্ছা শোনো, বাবারা কখনো বাহক হয় না, ঠিক আছে, এটা একটু প্রশ্নের ভুল। বাবা হচ্ছে আক্রান্ত হতে পারে, কারণ কি দেখো, বাবার এক্স জিন কয়টা? তো এক্স জিনের সমস্যা বাবার ক্ষেত্রে, তার এক্স জিন একটাই। তার যদি এখানে তার থ্যালাসেমিয়ার জিন থাকে, তাহলে সে অলরেডি থ্যালাসেমিয়ার পেশেন্ট। আর মায়ের তো দুইটা আছে, একটাতে হলে সে বাহক,
আর দুইটাতে হলে সে সরাসরি আক্রান্ত। তো এখানে বলছে যে তাদের সন্তান এর থ্যালাসেমিয়া থাকার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, একজন সন্তান হবে টি টি, এই যে এইটা হচ্ছে থ্যালাসেমিয়ার পেশেন্ট। একজন হবে এক্স ওয়াই, একজন হবে এক্স টি এক্স, এ কিন্তু বাহক, বাট ইয়ে না, এ থ্যালাসেমিয়ার পেশেন্ট না। আরেকজন হবে এক্স এক্স টি। ঠিক আছে, তাহলে এই 25% উত্তর হচ্ছে 25%। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা কোন ধরনের সমস্যায় ভোগে? উত্তরটা হচ্ছে রক্ত শূন্যতা। সুস্থ বাবা এবং বাহক মা। আচ্ছা, এবার দেখো বলছে সুস্থ বাবা এক্স ওয়াই, প্রশ্ন নাম্বার 68। সুস্থ বাবা এবং হচ্ছে বাহক মা। আচ্ছা, মাটা বাহক। সন্তানের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? কালার ব্লাইন্ডের কথা বলছে, তাই না? আচ্ছা, কালার ব্লাইন্ড, শতকরা কত ভাগ সন্তান বর্ণান্ধ হবে? তাহলে দেখো একজন হচ্ছে এক্স এক্স সি, একজন এক্স সি ওয়াই, একজন এক্স এক্স, আরেকজন এক্স ওয়াই। আচ্ছা, এখন দেখো এখানে কে কে বর্ণান্ধ? ই একমাত্র বর্ণান্ধ, আর কেউ না। কারণ কি, এখানে এ হচ্ছে বাহক, এর যেহেতু আরেকটা এক্স ভালো আছে। তাহলে উত্তরটা হচ্ছে শতকরা কত ভাগ? উত্তর হলো 25। এরপরে বলছে থ্যালাসেমিয়া রোগাক্রান্তের ক্ষেত্রে নিচের কোনটি নষ্ট হয়ে যায়? থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের লোহিত রক্তকণিকাটা নষ্ট হয়ে যায়। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে মা বাবা উভয়ের কাছ থেকে জিন পায়। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারেন? ঠিক আছে, থ্যালাসেমিয়া রোগী মাছ খেতে পারে। তারপরে বলছে বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানের ভিতর থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনার অনুপাত কত? এটা 1-2-1 হবে। ঠিক আছে, তোমরা এটা এভাবে করলে বুঝতে পারবা। হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হলে কোন রোগটি হতে পারে? উত্তরটা হচ্ছে হিমোগ্লোবিন বহনকারী বলতে কারা? হিমোগ্লোবিন বহন করে হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটা যদি নষ্ট হয় তাহলে থ্যালাসেমিয়া হতে পারে। কুলির থ্যালাসেমিয়া রোগী 1 নম্বর বলছে যে বিটা গ্লোবিউলিন, আচ্ছা এটা বিটা হইতো, হ্যাঁ, বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়। হ্যাঁ, তারপরে বলছে যে বাংলাদেশে বেশি দেখা যায়। তারপর বলছে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি হয়। উত্তরটা হচ্ছে 1 এবং 3। তারপরে চলে আসি এম দম্পতির উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। এন দম্পতির স্বামী বনান্ধ, স্ত্রী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। এবার বলছে স্বামী বর্ণান্ধ, স্ত্রী স্বাভাবিক, তাই না? স্বামীটা বর্ণান্ধ, স্ত্রী হচ্ছে স্বাভাবিক। তাহলে বলছে যে এদের ক্ষেত্রে যে কয়টা মেয়ে হবে তাহলে কি হবে? এক্স সি এক্স, এক্স সি এক্স, আর ছেলেগুলো কি হবে? এক্স ওয়াই এক্স ওয়াই। তাহলে এরা দুজন কি বাহক না? আচ্ছা, তাহলে বলছে সকল কন্যা বাহক, উত্তরটা ঠিক আছে। তারপর বলছে সকল সন্তান বর্ণান্ধ, সকল সন্তান বর্ণান্ধ নয়, এটা ভুল। সকল পুত্র সুস্থ, 1 এবং 3। 75 গেল। চলে আসছে 76 নম্বর প্রশ্ন, শেষের পথে চলে আসছি প্রায়। এম এবং এন দম্পতির সন্তানের মধ্যে শতকরা কত শতাংশ বাহক হবে? আমরা এখানে দেখতেছি বাহক কে কে, এই যে এ ক্যারিয়ার এবং এ ক্যারিয়ার। উত্তরটা হচ্ছে অর্ধেক, 50%। শিমুল এবং শিলা স্বামী স্ত্রী, তারা দুজনেই সুস্থ কিন্তু থ্যালাসেমিয়ার বাহক। এখানে বলছে তাদের 4 সন্তানের মধ্যে ম্যান্ডেলের সূত্র মতে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত। হ্যাঁ, এদের একজন থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, 2জন বাহক হবে, আর একজন টোটালি সুস্থ হবে। উত্তরটা ঘ হবে। উদ্দীপকের দম্পতির সন্তানদের ক্ষেত্রে নিচের কোন রোগটি হবার আশঙ্কা থাকে? কি ধরনের রোগ হতে পারে এদের? থ্যালাসেমিয়ার বাহক, তাই না? আচ্ছা, এদের মধ্যে থ্যালাসেমিয়া হইতে পারে। ঠিক আছে, এখানে থ্যালাসেমিয়া অপশনে নাই। আচ্ছা, এখানে উত্তর দেওয়া আছে ডায়াবেটিস, তোমরা এটা দেখতে পারো।
রিফাতের চেহারা মাঝে মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। রক্তশূন্যতাকে প্রাথমিকভাবে দায়ী করা হলেও ডাক্তারি পরীক্ষায় জানা গেল যে এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোম মানে কি? যেগুলো হচ্ছে দেহ ক্রোমোজোম, একটা সেক্স ক্রোমোজোম, একটা দেহ ক্রোমোজোম। তো এটা হচ্ছে দেহ ক্রোমোজোমের মাধ্যমে রোগ ছড়াচ্ছে। রিফাতের জিন, রোগের জিন কার থেকে আসতে পারে? উত্তর হচ্ছে বাবা মা উভয় থেকে আসতে পারে। এই রোগের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। তারপরে বলছে যে কলা খাওয়া ঠিক নয়। তারপরে বলল যে সারা বছর রক্ত প্রদান করতে হয়। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার বা থ্যালাসেমিয়া, তাই না? আচ্ছা, এখানে তার রক্তশূন্যতা না, তাহলে এটা থ্যালাসেমিয়া পেশেন্ট। এক্ষেত্রে তার ২ এবং ৩ নাম্বার শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। উত্তরটা হচ্ছে ২ এবং ৩। পৃথিবীর সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না? ঠিক আছে, জৈব বিবর্তন থেকে প্রশ্ন করছে এগুলো। পৃথিবী সৃষ্টির সময় অক্সিজেনের উপস্থিতি ছিল না। এগুলো বিবর্তন, এদের কোনো মানে সায়েন্টিফিক ভিত্তি নাই, এগুলো জাস্ট ধারণা করার কথা। তো এগুলো নিয়ে তোমাদের আহামরি মাথা ব্যথার প্রয়োজন নেই, এগুলো বিশ্বাস করারও খুব বেশি জরুরি কিছু না। আচ্ছা, ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন হারবার্ট স্পেন্সার। বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হতে পারে: ১. মূল প্রজাতি থেকে পৃথক হয়ে; ২. সংকরায়নের ফলে; পলিপ্লয়েডের ফলে। উত্তরটা হচ্ছে তিনটেই। পলিপ্লয়েডি কি, এগুলো তোমরা আরেকটু বড় হলে তখন জানবা, আমাদের এখন পড়ার মধ্যে আছে এগুলো। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে? প্রাকৃতিক নির্বাচন, তাই না? কে করছে? ডারউইন। যত পাগল ছাগল মানে থিওরি তার। আচ্ছা, একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ডিম ছাড়ে? উত্তরটা হচ্ছে প্রায় ৩ কোটি। আচ্ছা, এরপর বলছে পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ হলো, পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল কেন? ১ নম্বর বলছে সমুদ্রের পানি, ২ নম্বর নিউক্লিয় প্রোটিন, ৩ মিথেন এবং অ্যামোনিয়া। সবগুলোরই তারা কারণ খুঁজে পায়। নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে ময়ূর এবং সাপের মধ্যে, সাপ এবং ব্যাঙের মধ্যে, ময়ূর এবং ব্যাঙের মধ্যে। এদের সবাই মানে একজন আরেকজনকে খায়, যার কারণে হচ্ছে এদের মধ্যে একটা কম্পিটিশন চলতেই থাকে। ঘাস ফড়িং, শালিক আর সাপ। ঠিক আছে, বলছে প্রবাহ চিত্রটি কোনটি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, এক প্রজাতির সাথে আরেক প্রজাতির যে কম্পিটিশন সেটা। উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ কোনটি? উত্তর এবং মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে এরা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারেনি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম এইচ কাফি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো অধ্যায়ের ক্লাসে।